সুপ্রিয় শিক্ষার্থীরা এবং ক্যামেরার সামনে যারা আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম। শুভ সকাল জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য। ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা, তোমাদের সাহিত্য অংশের 3টি অংশের মধ্যে একটি ছিল নির্বাচিত প্রবন্ধ অংশ, সেখান থেকে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাস নির্বাচিত কবিতা অংশের প্রথম কবিতা মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ। আত্মবিলাপ যে কবিতাটি আছে সেটির লেখক মাইকেল মধুসূদন দত্ত, যিনি আমাদের বাংলা সাহিত্যের মধ্যকবি। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। বাবা রাজনারায়ণ দত্ত, মা জাহ্নবী দেবী, তাদের একমাত্র সন্তান মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত এমন একজন লেখক যিনি তার লেখালেখি থেকে শুরু করে জীবন ধারণ দুই ক্ষেত্রে ছিলেন একেবারেই বিদ্রোহী বলা চলে। তিনি গতানুগতিকতাটাকে পিছনে ফেলে তিনি আধুনিকতাটাকে গ্রহণ করতেন। তার মন ছিল সংস্কার মুক্ত মন, আধুনিক চিন্তা চেতনার মন, এবং তারই এই সংস্কার মুক্ত চিন্তা চেতনার ধারাবাহিকতা তিনি মাত্র 19 বছর বয়সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, এবং সেই জন্য বাবার কর্তৃক তিনি এবং আত্মীয় স্বজন থেকে তিনি একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার নামের আগে যুক্ত হয় মাইকেল। তিনি এক সময় রেবেকা নামে একজন খ্রিস্ট রমণীকে বিয়ে করেন, যদি তাদের সংসারটি টিকেনি। পরবর্তীতে তিনি হেনরিয়েটার সঙ্গে ধর্মান্তরিত হওয়ার পর তিনি আত্মীয় স্বজন থেকে তিনি একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সেই জন্য তিনি একটি কি করেন, জীবন সংস্থানের জন্য তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন মাদ্রাসে গিয়ে। সেখানে মাদ্রাসে থাকতে তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী হন। তার মধ্যে আছে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি, হিব্রু, তেলেগু, তামিল, জার্মান, ইতালিয়ান, এই সমস্ত ভাষায় তিনি দক্ষতা অর্জন করেন। এই সমস্ত সাহিত্য তিনি পাঠের মাধ্যমে তিনি আসলে বাংলা সাহিত্যের যে আমরা পরবর্তীতে দেখি সনেট সংযোজন করা এবং মেঘনাদ বধ কাব্যের মতো সাহসী লেখা, যেটি পুরাণকে একেবারে বিপরীতভাবে উপস্থাপন করা। দেবতা রামকে বানিয়ে ফেলা হয়েছে একেবারে সেখানকার খল চরিত্র রাম, এবং রাবণকে বানানো হয়েছে সেখানে দেশপ্রেমিক একজন নায়কের চরিত্রে। এই যে সাহসী বিপরীতধর্মী সাহসী লেখা, এটাও তিনি লিখেছেন। এবং তিনি শর্মিষ্ঠা নামে যে নাটক লিখেছেন সেটি, এবং তার অন্যান্য লেখা যেগুলো আছে। যদিও তার সাহিত্যটি শুরু হয়েছিল ইংরেজি সাহিত্য রচনার মাধ্যমে। তিনি ক্যাপটিভ লেডি নামে একটি ইংরেজি সাহিত্য রচনা করেছিলেন, যেটি একেবারেই সারা জাগায়নি ইংরেজি সাহিত্যে বা ওই সমাজে। এবং অনেকটা বলা যায় সেখানে যখন তিনি ব্যর্থ হন ভিন্ন ভাষা এবং ভিন্ন সাহিত্য রচনা করার জন্য, যদি তিনি যখন ব্যর্থ হন, সেই ব্যর্থতাটা তিনি পরবর্তীতে বুঝতে পারেন যে আসলে বাংলা ভাষাই হচ্ছে তার একমাত্র প্রাণের ভাষা, এবং সেই সাহিত্য রচনা করলেই তিনি আসলে তার যে কাঙ্ক্ষিত যে যশ খ্যাতি সেটি তিনি অর্জন করতে পারবেন। তাই তার শুরুটাও হয়েছিল বলা যায় একেবারে অন্য সাহিত্যে তার ধাক্কা খাওয়ার পরেও তিনি মাতৃভাষাকে চিনতে পেরেছিলেন একটা অনুশোচনার মাধ্যমে। তার ফিরে আসা বাংলা সাহিত্যে, এবং সে বাংলা সাহিত্যে প্রবেশ করে ফিরে এসে তিনি সাহিত্যের ভিতরে এমন ভাবে নিজের জায়গাটি দখল করেছেন, যেটি হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয় একেবারে তখনকার সময়ে এত আধুনিক চিন্তাভাবনা, নারী শিক্ষা থেকে শুরু করে নারী স্বাধীনতা থেকে শুরু করে আমরা জানি বর্গাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য তিনি যে লিখেছেন, সেখানে তার যে আধুনিক মন মানসিকতার পরিচয় তিনি সেখানে দিয়েছেন, সেটি এখন পর্যন্ত আমাদের তখনকার সময়কার মাইকেল মধুসূদনের চিন্তাভাবনা কতটা আধুনিক ছিল সেটা আমাদের ভাবায়। আজকে এছাড়া তিনি আরও কী করেছেন সেগুলো একটু বলি। তার মধ্যে হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, এরপর কৃষ্ণকুমারী তিনি লিখেছেন, বুড়ো শালিকের ঘাড়ের ওর মতো বিখ্যাত প্রহসন, এবং আছে কি বলে সভ্যতা, যে সভ্যতার নামে বিজাতীয় সংস্কৃতিটাকে কীভাবে গলদঘর্ম করে বাঙালি তাদেরকে সভ্য করার চেষ্টা করছে, সেটাকে নিয়ে তিনি ব্যঙ্গ করে প্রহসন করে তিনি লিখেছিলেন কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রোগ। এই যে প্রহসনগুলো তিনি লিখেছেন সেগুলো বিখ্যাত দুটি প্রহসন। আচ্ছা, এখন আজকে কবিতাগুলিতে চলে আসি। এবং এই বিশ্ববিখ্যাত প্রতিভাবান মানুষটি তিনি
উচ্চ বিলাসী ছিলেন, উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি কখনো একটি পোশাক দুবেলা পরতেন না। তার এরকম জনশ্রুতি আছে যে তিনি তার পায়ের যে বুট সেটি যখন চকচক করতে একেবারে তার চেহারা দেখা যেত সেটা তিনি পরতেন, একবার পরে তিনি সেটা দিয়ে দিতেন। এই যে তার জমিদার বংশ, জমিদারের মানে তার তিনি ছিলেন জমিদার পুত্র, তার যে সে উচ্চা বিলাসী মন মানসিকতা সেখান থেকে তার তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে তিনি অনেক বেশি অমিতব্যয়ী ছিলেন। প্রচণ্ড পরিমাণে তিনি অর্থকে খরচ করতেন, সেখানে তিনি চিন্তা করতেন না যে পরের দিনটি তার কীভাবে যাবে। এই যে তার চিন্তা ভাবনা না করে চলাফেরা, তার যে এই যে সব ক্ষেত্রে তিনি চ্যালেঞ্জ, জীবন থেকে শুরু করে সাহিত্য সব ক্ষেত্রে তিনি জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন, সব কিছু তিনি খামখেয়ালিভাবে চলতেন, এবং শেষ পর্যন্ত এটি তার জন্য কাল হয়েছিল। এবং 1873 সালে তিনি মৃত্যুবরণ করেন এই গুণী কবি 29 জুন। সেই মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতাটি, আত্মবিলাপ এই যে শব্দটি, সেটার অর্থ হলো আত্ম হচ্ছে নিজের কথা বা স্বয়ং, আর বিলাপ হলো শোকগ্রস্ত হওয়া বা শোকগ্রস্ত হয়ে মোহচ্ছন্ন হয়ে যে কান্নাকাটি, সেটা তিনি বলছেন যে তিনি আত্মবিলাপে, তিনি এতদিন জীবন যে পার করছেন সেটি তিনি আসলে এখন আত্মবিলাপে ভাবছেন যে আসলে কি চেয়েছিলাম, কি হলাম, এই যে কথাগুলো, সেটাই হচ্ছে এই আত্মবিলাপের থেকে আমরা দেখব। আমি আজকে চেষ্টা করবো সেটা একটু বিশ্লেষণ করার জন্য। কবিতাটি শুরু করেছেন তিনি এভাবে: আশার ছলনে ভুলি কি ফল লোভিন হাই, তাই ভাবি মনে। তিনি মনে মনে ভাবছেন যে আশার ছলনায় অনেক আশা করেছিলাম, এটা হবে ওটা হবে, সব আশা করেছিলাম, সব কিছু ছলনা ছিল। এই ছলনার ভুলে তিনি যে জীবনটা অতিবাহিত করেছেন, আশায় জীবনটা কাটিয়েছেন, সেক্ষেত্রে তার কি লাভ হলো, আজকে তিনি সেটি বসে বসে ভাবছেন। এটা একেবারে কবির জীবন সামনে এসে লেখা একটা কবিতা। তখন তিনি ভাবছেন তার পিছনের জীবনটা, কি চেয়েছিলাম, কি হলাম, এই যে তার হিসেব কষা জীবনের হিসেব নিকেশ, হিসেব কষে তিনি ভাবছেন যে কি হলো, কি হওয়ার কথা ছিল, বা কি হতে চেয়েছিলাম, আজকে কি হলাম, সেই হিসাব নিকাশ তিনি করছেন। এই কবিতার মধ্যে আমরা সেটা দেখব। জীবন প্রবাহ বহি, কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। বলছে জীবনের যে প্রবাহ, সেই জীবন প্রবাহটা বহমান হয়ে যাচ্ছে কোথায়, কাল সিন্ধুতে, মানে শেষ হয়ে যাচ্ছে, জীবনটা সামনে প্রবেশ করছে। আজকে আমি সেটাকে ফেরানোর কোনো পথ নেই, যে সময় চলে গেছে সেটাকে আমি আর ফেরাতে পারছি না, সেটাকে আমি আর ফেরাবো কীভাবে, যেটা কাল সিন্ধুতে চলে গেছে, মহাকালের অতল গর্ভে চলে গেছে, সেটাকে আর ফেরানো যাচ্ছে না। দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না একই দায়ে। বলছেন যে দিন দিন আয়ুহীন হয়ে পড়ছে, সময় চলে যাচ্ছে, জীবনের সময়গুলো ফুরিয়ে যাচ্ছে, তারপরও হীন বল হয়ে যাচ্ছে, বল শক্তি সাহস সব কিছু দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে, তারপরেও আশার নেশা, আশা করার যে একটা নেশা, প্রত্যাশা করার যে একটা নেশা, সেই নেশাটা আজ পর্যন্ত ছুটছে না। এর কেমন দায় হলো। দে প্রমত্ত মন মন মম, কবে পুড়াইবে রাতে, জাগিবে রে কবে। হে প্রমত্ত মন, যে মনটি সব উদ্দীপ্ত থাকে, সে উদ্দীপ্ত মনকে তিনি বলছেন কবে পোহাইবে রাতি, এই রাত বা এই অন্ধকার সময়টি কখন ফুরিয়ে যাবে। জাগিবে রে কবে, কবে সেটি নতুন করে জাগবে, নতুন দিন কবে জাগবে। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি, কতদিন রবে। বলছে আজকের এই জীবনের যে উদ্যান, সেই জীবন উদ্যানের যৌবন কুসুম, যে যৌবনের সময়টাই হচ্ছে একমাত্র সময়, যে সময়টি আমরা মানুষ প্রচণ্ড রকমের কর্মোদ্যমী থাকে, নতুন কিছু আশা করতে থাকে, আশা করার জন্য, সেটা পাওয়ার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য একেবারেই উদ্দীপ্ত থাকে, সেই যৌবনের কথা তিনি বলছেন। সেই যৌবন কুসুমের যে আলো বা উজ্জ্বলতা, এটার কতদিন রবে। কিন্তু তার শরীরের হীনবল সব নষ্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মনের উদ্দীপ্ত প্রমত্ত মনের সেই উদ্দীপ্ত সময় বা কর্মচঞ্চল সময়টি কতদিন রবে। নির্বিন্দু দুর্বদলে নিত্য কিরে ঝলমলে, কেনা জানে অম্বুবিম্বু অম্বুমুখে সদ্যপাতি। বলছে নির্বিন্দু দুর্বদলে, যখন নাকি দুর্বা ঘাসের মাথায় নিরবিন্দু দুর্বদলে নিত্য কিরে ঝলমলে, কেনা যেন অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যপতি। মানে দুর্বা ঘাসের যে শিশির বিন্দু, যে পানির যে ফোঁটাটি, সেটি কিন্তু একসময়
সেটা সবসময় থাকে না, এক সময় কিন্তু সেটা ঝলমল করে, সবসময় ঝলমল করে না, এক সময় রোদ ওঠার সঙ্গে সেটি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঢলে পড়ে। নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার, জাগে সে কাঁদিতে। নিশিকালে বা রাতে যার স্বপন দেখায় হচ্ছে সুখ, সে হচ্ছে সে স্বপন দেখতে সে সুখী, সে ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিতে থাকবে। সে নিশার যে স্বপন, সে হচ্ছে ঘুমের ভিতরে স্বপন দিয়ে যেন ক্ষণিকের জন্য একটু আলোক ছটায় পথিককে একটু ধাঁধায়, এর চেয়ে বেশি কিছু নয়। জীবনের যে আধার নেমে এসেছে, সে আধার আসলে ফোরাবার নয়, সে ভোর আর আসার নয়। কবির হচ্ছে আসলে এক হতাশা নেমে এসেছে তার ভিতরে, যে আসলে নিশার ভিতরে আমি স্বপন সুখে আমি অধীর হয়ে আছি, আমি জেগে জেগে স্বপ্ন দেখছি, অন্য কিছুই নয়। এখানে শুধু পথিককে ধাঁধানোই, হালকা একটু আলো হয়তো বা ওই স্বপন যে দেখি সেটাতে আসে, কিন্তু সেই আলোটাই একটু পরে সেটা মিলিয়ে যায়, মানে আশাটি নিরাশায় পরিপূর্ণ হয়। মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে, এ তিলেক ছল সম ছলরে একো আশায়। মরুদেশে যে মরীচিকাটি হয়, মানে মরুর মধ্যে, মরুভূমিতে, সে মরুভূমিতে কি হয়, দূর থেকে দেখে মনে হয় যেন পানি, দূর থেকে দেখে যেন মনে হয় সেটা পানি, চকচক করছে, চিকচিক করছে পানি, কিন্তু কাছে এলে বোঝা যায় যে সেটা আসলে পানি নয়, এটি হচ্ছে একটি কি, সেটা হলো একটা মানে মরীচিকা বা পানির মতো দেখতে, কিন্তু আসলে সেটা ছলনা। কাছে গিয়ে দেখা যায় সেটি হচ্ছে রোদের জন্য সেখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, মনে হয় যে সেটা আসলে পানি, আসলে সেটি পানি না, সেটা ছলনা। সের সঙ্গে তিনি আশাটাকে ছলনার সঙ্গে তুলনা করেছেন। সে মরুভূমি থাকার যে পথিক তৃষ্ণায় ক্লেশে ক্লান্ত, তার চোখে সে মরীচিকা হচ্ছে দেখে সে যখন মনে হচ্ছে হ্যাঁ ওখানে গেলে এক ফোঁটা পানি পাওয়া যাবে, সে আশায় তৃষ্ণা মিটবে, সেই আশায় পথিক কী করে, সেদিকে ছুটে যায়। সেরকম অবস্থা খুবই আজকে। মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে, এ তিনের ছল সম ছলরে একু আশায়। বলছে এগুলো হচ্ছে ছলনা, কি ছলনা সম সব কিছু ছলনা, যে একটু হলে পানি পাওয়া যাবে সেটা হচ্ছে আসলে আশা না, এটা একটা কুয়াশা, বা আশাটাকে বারবার নিরাশায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় সেই অবস্থায় এখন আছেন কবি, যে আশা করতেও তিনি আসলে এখন নিরাশা বোধ করছেন, তিনি আসলে আশায় কোনো কিছুতে কোনো আশা রাখতে পারছেন না। প্রেমের নিগর করি পরিরে চরণে সাধে, পরিরে চরণার সাধে, প্রেমের নিগর করি পরিলি চরণের সাধে, কি লাভ লোভিলি চলন্ত পাবক শিখা, লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি। বলছে প্রেমের নিগর গড়ি পড়িলি চরণে সাধে, প্রেমের নিগর গড়ি কির ফল লোভিলি। বলছে যে প্রেমের যে নিগর গড়ি বা প্রেমের যে বন্ধন, সে বন্ধনটাকে গড়ে কি করলি, সাধন করতে চললি, কিন্তু কি ফল হলো, কোনো ফলই আসলে হলো না। কি ফল লোভিলি, জ্বলন্ত পাবক শিখা, লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি। বলছে যে জ্বলন্ত শিখা দেখে যেরকম ভাবে উড়ে চলে যায় কোনো একটি সেই লোভে বা সে ফাঁদে গিয়ে উড়ে পড়ে সেখানে গিয়ে তার জীবনের অবসান হয়, সেই পাবক যে অগ্নিকুণ্ডের আলোতে যার চোখ ধাঁধিয়ে যায়, সেইখানে সে উড়ে গিয়ে পড়ে এবং সে তার জীবন শেষ করে ফেলে। ঠিক সেরকম যেন হয়ে গেল আজকে। পতঙ্গ যে রঙ্গে ধাইলি অবোধ হাই, না দেখিলি না শুনিলি এবেরে পরাণ কাঁদে। বলছি সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখে কোনো কিছু চিন্তা ভাবনা না করে, পতঙ্গে যেরকম করে চিন্তা ভাবনা ছাড়াই সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়, ঠিক একই অবস্থা কিন্তু তৈরি হয়েছে আজকে ওই কবিরা সেই সব কিছুর হিসাব নিকাশ তিনি করছেন, যে সব কিছু আসলে আমার আশা ছিল, আশাগুলো আসলে আশা নয়, সেগুলো একেবারে নিরাশা সব কিছু পরিপূর্ণ হয়ে পড়েছে। বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে, সে সাধিতে ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্টক গণে কমল তুলিতে। বলছে যে বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে, সে সাধিলি ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্টক গণে কমল তুলিতে।
নারিলি হরিলি মণি দংশিল কেবলে ফণি এ বিষম বিষজ্বালা ভুলিব মন কেমন। এখানে তিনি বলছেন যে বাকি কি রাখিলি তুই, এত চেষ্টা করলি, এত কিছু করলি, কি হলো? মৃণাল তুলতে গিয়ে, পদ্ম তুলতে গিয়ে কি হলো? সেখানে কণ্টক কাটায় শুধু তোর হাত কেটে সেখানে শুধু ক্ষত বিক্ষত হওয়া ছাড়া আর কিছুই আসলে লাভ হলো না। নারী এবং মণি আহরণ করতে গিয়ে বা মণিকে পেতে গিয়ে ফণির দংশন বা সাপের দংশনে সে বিষ জ্বালাই শুধু তোর প্রাপ্তি হলো, আর আসলে অন্য কিছুই আর প্রাপ্তি হলো না। যশলাভ লোভে আয়ু কত যে বেল হাই কব তা কাহারে কুসুম সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট যথাধায় কাটিতে তাহারে মাৎসর্য বিষদর্শন কামরের অনুক্ষণ এই কি লাভিলি লাভ অনাহারে অনিদ্রায়। যশলাভ লোভে আয়ু কত যে বেইলি হায় কব তা কাহারে, মানে যশ সবকিছু খ্যাতি অর্জন করার জন্য জীবনের আয়ু শেষ করে ফেলেছি, সেগুলো কি কাউকে বলা জানে, সে যে কষ্ট করেছি যশ খ্যাতি অর্জনের জন্য। সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট ধায় কাটিতে তাহারে মাৎসর্য বিশ্লেষণ। মাৎসর্য শব্দের অর্থ হচ্ছে পরশ্রী কাতরতা। বলছে সেই কুসুম সুগন্ধের গন্ধে তো যে বেইলি হায় কবতা কাহারে, সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট যথাধায় কাটিতে তাহারে মাৎসর্য বিষদর্শন কামরে সে অনুক্ষণ এই কি লোভিলি লাভ অনাহারে অনিদ্রায়। যশ খ্যাতি অর্জন করার জন্য এই জীবনটা অতিবাহিত করেছেন কবি। সেই যশ বা খ্যাতি অর্জন করার লোভে তার জীবন অতিবাহিত করেছেন, তিনি তার জীবনটা ব্যয় করেছেন। কি লাভ, কি সেটা, সেই যে তার চেষ্টা, অনিদ্রা অনাহারে তার জীবন কেটেছে শুধু ভালো কিছু অর্জন করার জন্য, সেটার তার যে পিছনে যে ত্যাগ আছে, তিতিক্ষা আছে, সেটা তিনি আসলে বলতে পারছেন না। এত ত্যাগ তিতিক্ষা তিনি করেছেন, সেটা আসলে বর্ণনা করার মতো নয়। কিন্তু কি হলো? সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট যথাধায় কাটিতে তাহারে। কিন্তু কুসুমের যখন সুগন্ধ ছড়া, তখন কীট কি করে? সেই গন্ধে তার দিকে এগিয়ে আসে, কুসুমের দিকে এগিয়ে আসে। কিসের জন্য? তাকে দংশন করে কেটে ক্ষত বিক্ষত করার জন্য। কেন? কারণ কীটের রয়েছে মাৎসর্য মানে হচ্ছে পরশ্রী কাতরতা। সেই দংশন বিষেই শুধু কুসুম কি হয়? ক্ষত বিক্ষত হয়। এবার তাহলে কি হলো? সেই কুসুমের এত সুগন্ধ ছড়িয়ে কি লাভ হলো? কিছুই লাভ হলো না। একই লোভিলি লাভ অনাহারে অনিদ্রায়। এই যে অনাহারে অনিদ্রায় এত কিছু তিনি করেছেন। আমাদের মাইকেল মধুসূদন দত্ত জীবন আসলে অনেক খ্যাতি অর্জন করেছেন, অনেক যশ অর্জন করেছেন, কিন্তু তার জীবন প্রবাহে তিনি আসলে অনেক বেশি কষ্টের শিকার হয়েছেন। তিনি প্রথম জীবনে যে অপচয় করেছেন বা অমিতব্যয়িতা করেছেন, সেটা তার পরবর্তী জীবনে সেই চিকিৎসার অর্থের জন্য তিনি তার চিকিৎসা করতে পারেননি। তার প্রিয়তমা স্ত্রী অ্যান্ড্রিয়াটা যে মারা গিয়েছেন, তিনি হয়তো চিকিৎসা করতে পারেন, তাকেও চিকিৎসা করা যায়নি, সেই অর্থ তার কাছে ছিল না। সেটা তিনি আসলে অনেক বেশি দুঃখ করছেন যে কি চেয়েছিলাম, যশ খেতে অনেক অর্জন করেছি, কিন্তু সেটা দিয়ে আমার জীবনের কোনো কিছু আসলে আমার খ্যাতি ছড়িয়ে পড়েছে, আমার অনেক বেশি নাম ডাক হয়েছে, কিন্তু সেই যশ খেতের জন্য আমার যে চেষ্টা ত্যাগ তিতিক্ষা, সেই ত্যাগ তিতিক্ষা আমার জন্য কিছুই ধরা দেয়নি। মুকুতা ফলের লোভে ডুবিরে অতল জলে যতনে ধীবর। বলছে মুক্তা পাওয়ার জন্য, মুক্তা অর্জন করার জন্য যে ধীবর আছে, জেলে আছে বা পানিতে যারা ডুব দিয়ে সেই মুক্তা অর্জন করার জন্য সেই অতল তলে ডুব দেয়, সে দুঃসাহসী মানুষটি শত মুক্তাধিক আয়ু কালসিন্ধু জলতলে ফেলিস পামর। বলছে সেই মুক্তা লাভের আশায় তোমার যে শত শত হাজার হাজার মুক্তার সমতুল্য বা অমূল্য যে জীবনের যে আয়ু, সে আয়ুটা কি করছো তুমি? সে অতল জলে ফেলে আসছো, অতল জলে ডুবিয়ে দিয়ে আসছো, কাল সিন্ধু জলে ডুবিয়ে দিয়ে আসছো, শুধু কিসের জন্য? একটা মুক্তা পাওয়ার জন্য। কিন্তু তোমার জীবনের যে আয়ু, সেটি হচ্ছে শত সহস্র মুক্তার সমতুল্য, এর চেয়ে অমূল্য। কালো সিন্ধু জলে ফেলিস পামর, মানে পাপিষ্ঠা, ফিরে দিবি হারাধন কে তোরে অবোধ মন, হায় রে ভুলিব কত আশার কুহক ছলে। বলছে সেই হারাধন, যে ধনটি তুমি হারিয়ে ফেলেছো, জীবনে অনেকটা সময় তুমি ব্যয় করে এসেছো,
সে হারাধনটা কে তোমাকে ফিরিয়ে দেবে, সেই ফিরিয়ে দেওয়ার মতো কেউ আর নেই। কে তোরে দিবে, সে যদি তুই চিন্তা করিস বা আশা করিস অবোধ মন যে সেটা হয়তো তুই ফিরে পাবি, কিন্তু সেটা ফিরে পাওয়ার কোনো উপায় আসলে নেই। সবই হচ্ছে আশার ছলনা, সবই হচ্ছে ভুল, সবই হচ্ছে কুহক, সবই হচ্ছে মায়াজল। এই যে মায়াজলে তিনি নিজেকে আবদ্ধ করেছেন, সেই আবদ্ধ করে তার জীবনটা অতিবাহিত করেছেন, সেটার জন্য তিনি বিলাপ করেছেন আজকে। এই বিলাপে তার জীবনটা আসলে তিনি পার করেছেন। এই আত্মবিলাপ কবিতাটি হচ্ছে তার আসলে তার কৃতকর্মের জন্য তিনি সুখ জানিয়েছেন, কৃতকর্মের জন্য তার শোক, সেটা তিনি প্রকাশ করে তার সাহিত্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। যেমন আমরা কপোতাক্ষ নদে যেরকম দেখি, শতত হে নদ পর তুমি তব মনে, এরকম বলছেন তিনি। আসলে কবিতা, তার কবিতাগুলোর মধ্যে কিংবা বঙ্গবাণী কবিতার কথা যদি বলি, সেই যে কবিতাগুলোর মধ্যে তার যে আফসোস, তার যে হতাশা, তার যে নিরাশা, সেগুলো আসলে সুন্দর তিনি এমনভাবে প্রকাশ করেছেন। তিনি এক জায়গায় বলেছেন যে যখন যখন পাখি যখন ডাকে, সব ডাককে আমাদের কাছে সুমধুর লাগে, কিন্তু যখন পাখি আর্তনাদ করে ডাকে, সেটাকেও আমরা ভুল করে চিন্তা করি যে সেটাও মনে সেই সুমধুর সুরে সে ডাকছে। কবির কাছেও এই যে আশার ছলনে ভুলি দিয়ে তিনি কথাটা দিয়ে শুরু করেছেন সে আত্মবিলাপ কবিতাটি। কবিতার মধ্যে তিনি তার আর্তনাদি এখানে প্রকাশ করেছেন, যদিও সেটাকে আমরা কাব্য হিসেবে, সুন্দর কাব্য হিসেবে সেটার মর্যাদা দিতে চাই বা বলতে চাই চমৎকার একটা কবিতা, কিন্তু এটা আসলে কবিরই আর্তনাদ বা কবিরই আত্মবিলাপ। এই আত্মবিলাপ কবিতার মধ্যে কবিতার জীবনের সেই হিসাব নিকাশ করে সেখানে তিনি কি পেলেন, কি হারালেন, কি অর্জন করলেন, কি ছিলেন, সেই হিসাব নিকাশ তিনি করছেন। এটা আসলে জীবন সামনে এসে লেখা তার কবিতাটি, এই আত্মবিলাপ কবিতাটি। আশা করছি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। এখানে কিছু প্রশ্ন আছে, যেগুলো হলো তার মধ্যে আছে আত্মবিলাপ কবিতাটির মূল বক্তব্য, যেটা আমি এতক্ষণ বললাম, বিশ্লেষণ করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে আছে যে আত্মবিলাপ কবিতাটিতে কবির জীবন যন্ত্রণা পীড়িত কবির মর্মান্তিক আর্তনাদ, মানে যেটা আমি বলছি যে এটা শুধু একটা কবিতা না, এটা হচ্ছে কবির জীবনের কথা বা তার জীবনের যে আর্তনাদ, সে মর্ম কথাকে তিনি আসলে এখানে প্রকাশ করেছে আত্মবিলাপ শিরোনামের মাধ্যমে। এবং সেখানে কথাগুলো যে তিনি ছন্দে ছন্দে লিখেছেন, সবই তার আসলে আর্তনাদ, জীবনের আর্তনাদ। এই আর্তনাদের কথা সম্পর্কে তিনি বলছে, উক্তিটি আলোচনা করো। আচ্ছা, এই হচ্ছে আত্মবিলাপ কবিতাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কারো কোনো প্রশ্ন থাকলে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি জানানোর চেষ্টা করব। আর যারা আমার এই ভিডিওটি সময় নিয়ে দেখেছেন বা শিক্ষার্থীরা এবং সুধীজন যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সবাইকে আহ্বান জানাচ্ছি, করোনার এই মহামারীর সময়ে সবাই যেন সতর্ক থাকি, সাবধানে থাকি। সাথে সাথে যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়ে শীতকাল চলে আসছে, এখন যেন আমরা একটু বেশি করে সতর্ক থাকি, কারণ এমনও হতে পারে যে দ্বিতীয় যে সেকেন্ড ওয়েভ যেটি করোনা মহামারীর, সেটি হয়তো বা ডিসেম্বরে কিংবা নভেম্বরে শীতের মধ্যে হানা দিতে পারে। সেজন্য নিজে সেফ থাকি, নিজে সতর্ক থাকি, পরিবারকেও সুরক্ষার মধ্যে রাখার চেষ্টা করি। ভালো থাকি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।